সংক্ষেপে করছি। আমি বলছি জর্জ সোরোসের লক্ষ্য যদি হয়, OCCRPর লক্ষ্য যদি হয় মার্কিন প্রশাসন মারফত, মার্কিন যুক্তরাষ্ট্রই করুক আর মার্কিন গুপ্তরাষ্ট্রই করুক, ভারতকে ডিস্টেবিলাইজ করবো, অস্থিরতা তৈরি করব, হিংসা তৈরি করব দেশের ভিতরে, অশান্তি তৈরি করব, এটা যদি ষড়যন্ত্র হয়, তাহলে আমি মানুষের কথা বলছি না, এবার সোনিয়া গান্ধী নয়, রাহুল গান্ধী নয়, অন্য কোনো গান্ধী, অন্য কোনো হালদার, অন্য কোনো গুপ্তকে তারা খুঁজে নেবে। এখানে মানুষ বা ব্যক্তি ইম্পর্টেন্ট বটেই, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা উত্তর দেবেন, জবাব দেবেন, কিন্তু আমি বলছি মানুষ তো বদলেও যেতে পারে। মির্জাফর, আপনার কি মনে হয় মির্জাফর না হলে পলাশির যুদ্ধে জিততে পারতো না ক্লাইভ? অন্য কোনো সেলিম জাফর আসতো? তো আমার এখানেই প্রশ্ন, এত বড় অভিযোগ যেখানে উঠেছে সেখানে অনির্বাণ এইমাত্র বলেছেন শুধু পার্লামেন্টে আলোচনায় থেমে যাবে কিনা। সুবর্ণবাবু, প্রসেসটা কি? এই টাকা, এই ফান্ডিং আটকানোর প্রসেস আছে কিনা? খুব সুন্দর। 1.5 মিনিট সময় পাবেন প্লিজ। আমি খালি 4-5-7টা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যারা রিপাবলিক দেখছেন তারা যথেষ্ট বুদ্ধি ধরেন, তারা বুঝে নেবেন। প্রথম কথা হচ্ছে যে 2011 সাল থেকে আজ অবধি 20,675টা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা স্বেচ্ছাসেবী সংগঠন যারা ফরেন ফান্ডস নিয়েছেন তাদের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, এবং এই 20,675 যেটা বাতিল হয়েছে তার 80% 2014 থেকে হয়েছে, মানে 20% হয়েছে বিটুইন 2011 আর 2014, এবং বাকিটা সেখান থেকে হয়েছে। 2016 সালে যখন মানে এই সরকার, মানে এই কারেন্ট গভর্নমেন্ট, মানে দিল্লিতে যারা আছেন, কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন, প্রাইম মিনিস্টার 2016-তে প্রথমে তিনি বলেন যে প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠন তারা তার সরকারের বিরুদ্ধে কনস্পায়ার করছেন বা চক্রান্ত করছেন, 2016 সালে বলেন। 2016 সালে প্রত্যেকটা একটা বদলও আনা হয় এবং বলা হয় যে প্রত্যেকটা এনজিওকে তাদের যে অফিস হোল্ডার আছে তাদের অ্যাসেটকে ডিক্লেয়ার করতে হবে। 2019-এ আবার পরিবর্তন করে বলেন যে শুধু, এবং যে কোনো রকম এনজিও তারা যদি কোনো অফিস হোল্ডারও বদল করতে চান সেটা কিন্তু আগে পারমিশন নিতে হবে মিনিস্ট্রি অফ হোম থেকে। 2020 সেপ্টেম্বর মাসে আবার FCR-এ 2001 বদল হয়, সেখানে বলা হয় যে এই যে বড় বড় এনজিওগুলো সাবগ্রান্ট করতো ছোটো এনজিওগুলোকে, সেগুলো করা যাবে না। অক্টোবর 2021-এ বলা হলো যে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে বলেন যে ফরেন ফান্ড পাওয়াটা কোনো ফান্ডামেন্টাল রাইট নয়, ঠিক। এবং 2021 নভেম্বর অজিত দোভাল কিন্তু বলেন সিভিল সোসাইটি তারা কিন্তু একটা নিউ ফ্রন্টিয়ার অফ ওয়ার শুরু করছেন, এবং জানুয়ারি 2022-এ 6,000 এনজিও লাইসেন্স ক্যান্সেল হয়। দুটো খালি প্রশ্ন। প্রথম কথা হচ্ছে ভারতবর্ষ এত শক্তিশালী হতে হতে যাচ্ছে, খুব স্বাভাবিক ভারতবর্ষকে কিন্তু অ্যাটাক করার ইচ্ছে সকলের জাগতে পারে। সুতরাং আমাদের যে রাজনৈতিক দলই হই আমরা, আমাদের কিন্তু দেশকে একসাথে বাঁচাতে হবে, অখণ্ড ভারতবর্ষকে প্রোটেক্ট করতে হবে। দুই হচ্ছে, যদিও আমরা পুরনো CRPC বা IPC, এখানে অনির্বাণ বসে আছে, তা সত্ত্বেও আমরা যেহেতু BNS বা BNSS এর সব এসছি, কিন্তু তার সত্ত্বেও সিটিজেন শব্দটা থেকে গেছে। এবং আমার সাধারণ একটা প্রশ্ন থাকবে যে যে শাসক থাকে, তার কারণ অক্সফ্যামের যিনি দায়িত্বে ছিলেন তিনি বলেছেন শুধুমাত্র এই সরকার নয়, প্রত্যেকটা শাসকই কিন্তু UAPA ভায়োলেশন এবং FCRA বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট দেখিয়ে তারা তাদেরকে বন্ধ করতে চান। সুতরাং দেশের যারা শাসক সেই সময় থাকবেন, আর দেশ সেটা কি সমর্থক শব্দ, সেটা করতে হবে। এটা সমর্থক শব্দ কিনা আরো বড় ফিলোসফিক্যাল কোশ্চেন, এটা থাকলো। কিন্তু আমি প্রসেস নিয়ে আপনাকে প্রশ্ন করেছেন, আমার মনে হয় সুপর্ণবাবু যথেষ্ট ডেটা সমেত তার উত্তর দিয়েছেন। অঙ্কন দায়িত্ব অনেকটা তৈরি হয়ে গেল ভারতীয় সরকারের, বিশেষ করে যদি চক্রান্তটা তারা জানতে বা বুঝতেই পেরে গিয়ে থাকেন। এইবার এখান থেকে আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাব। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন খুব লিমিটেড, সীমিত। আমি রাজ্যের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনিয়েছি। একদিকে তিনি অবশ্যই অখণ্ড ভারতের কথা বলেছেন, সাচ্চা ভারতবাসীর মতো, দেশপ্রেমীর মতো, এবং অন্যদিকে তিনি বলেছেন বাংলাদেশ নিয়ে আমাদের অত মাথা ঘামানোর প্রয়োজন। এইখানে আমার প্রশ্ন, সত্যি প্রয়োজন আছে কিনা? আমি কয়েকটা বিন্দু শুধু, কয়েকটা ডট শুধু জুড়তে চাইছি। ঠিক জুড়ছি না ভুল জুড়ছি আমাকে ধরিয়ে দেবেন সাংবাদিক হিসেবে। বিল ক্লিন্টন ইউনুসের পিঠ চাপড়াচ্ছে। বিল ক্লিন্টনের স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব হাতে নেওয়ার পর সমস্ত রেকর্ড ভেঙে আজ পর্যন্ত একমাত্র মার্কিন বিদেশ সচিব হিসেবে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কনগ্রাচুলেট করতে সেই রাজ্যের সচিবালয়ে ছুটে আসছেন। আজকে সেই মার্কিন সরকার তার যুক্তরাষ্ট্র এবং গুপ্তরাষ্ট্র দুটোই একই সঙ্গে অভিযুক্ত ভারত ভাঙার চক্রান্তে। সোরস মারফত হোক, OCCRP মারফত হোক, সংস্থার নাম যাই হোক, টাকা আসছে, ডলারে আসছে। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, পশ্চিমবঙ্গেও কি আমরা খুব নিশ্চিন্তে বসে থাকতে পারি? ধন্যবাদ। দেখুন, আমি ওই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে সংক্ষেপে একটা কথা বলবো যে এখানে যে ADL OCCRP আলোচনা হয়েছে,
আপনারা আমাদের পত্রিকায় যাবেন, সমস্যাকে আমরা এই বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ সহ সবকিছু চেপেছি এবং আপনাদের বক্তব্য সঠিক। দুই হলো, বাংলাদেশে যা ঘটছে এটা নিয়ে যদি বলেন পশ্চিমবঙ্গ আমরা নিশ্চিন্ত থাকবো, আপনারা ভীষণ ভুল করছেন। কারণ বাংলাদেশের পর যা কিছু আমাদের এখানে হয়েছে, আগে আমাদের এখানে অতিথি ছিল, এরপর এখানে এই সমস্ত যা কিছু ঘটছে এখন ঘটেছে এক্স্যাক্টলি আপনাদের এখানে একইভাবে অতিথি এবং সৌর অ্যাক্টিভিটি, এরপরে বাংলাদেশে যা ঘটছে সেটা ওখানে ঘটবে। এরপর যদি আপনারা বলেন যে আপনারা চুপচাপ থাকবেন, নীরব থাকবেন, নিষ্ক্রিয় থাকবেন, তাহলে আপনাদের দিকে ঝড় এগিয়ে আসছে আর আপনারা ভাবছেন যে কিছুই হবে না। সাংবাদিক হিসেবে আপনার কি ধারণা সালাউদ্দিন শোয়েব চৌধুরী, যদি মার্কিন ষড়যন্ত্রের ফলেই হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে থাকে, ইউনূস বেঁচে থাকে, জামাতিরা মুক্ত হয়ে থাকে, জঙ্গিরা বাইরে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়ে থাকে, তাহলে সেই ষড়যন্ত্র শুধু বাংলাদেশকে কেন্দ্র করে, সেন্ট মার্টিনকে কেন্দ্র করে থেমে থাকবে না, তার ভারতের দিকে তার কোনো ইন্টারেস্ট আছে, কোনো আগ্রহ আছে? দেখুন, বাংলাদেশে তো জঙ্গি উত্থান করিয়ে দেওয়া হচ্ছে এবং গতকালকে এই পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের এরশাদ আহমেদ খান উনি একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশ্যে স্বীকার করেছেন যে ওনারা জাহাজে করে খাবারের সাথে অস্ত্র পাঠাচ্ছেন। উনি স্বীকার করেছেন, অফিসিয়ালি স্বীকার করে অস্ত্র পাঠাচ্ছেন। পাকিস্তান 25,000 টন চিনি পাঠাচ্ছে, সেই চিনির ভর্তি ককেন পাঠাবে, প্রমাণিত। এখন পাকিস্তান তো বলছে যে ওরা বাংলাদেশকে নাকি ভারতের কাছ থেকে মুক্ত করার জন্য আরেকটা সংগ্রাম করবে, তাহলে ওই সংগ্রামটা তো ইন্ডিকেটিভ তারা এখন ইন্ডিয়া 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন, বামপন্থী মহল থেকে একটা অভিযোগ উঠেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমেরিকা সাপোর্ট করেছে, ফান্ড করেছে, এবং সেটা আমরা জানতে পারি যে এখানে ম্যাডলিন অলব্রাইট প্রায় 1 মাস তার আগে ইউএসআইএস ছিলেন। আমার সময় একেবারে শেষ, অনির্বাণের অগ্নিবাণ আজকে শেষ করতে হবে, কিন্তু তার আগে অত্যন্ত গুরুতর যে প্রশ্ন দেশের সার্বভৌমত্ব নিয়ে, তার অখণ্ডতা নিয়ে উঠেছে, তা আগামী দিনে দেশের সংসদে যথেষ্ট গুরুত্বের সঙ্গে আলোচিত হবে এবং দেশের সরকার তা নিয়ে ব্যবস্থা নেবে, এই আশাটা রেখে আজকে অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক এখানে শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।